বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বিষয় তো আজকে আপনারা শুনলেন। আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। আমি এটাকেই বর্ণনা করি, যেটাকে বৈরিতা বলা হচ্ছে, আমি এটাকে বর্ণনা করি চ্যালেঞ্জ টু ইন্ডিয়ান হেজেমনি, পাকিস্তানস চ্যালেঞ্জ টু ইন্ডিয়ান হেজেমনি। তো পাকিস্তানের চ্যালেঞ্জ ইন্ডিয়ান হেজেমনি বুঝতে হলে আমাদেরকে 1947-এ ফিরে যেতে হবে। এতক্ষণ ডক্টর বিলাল আপনাদেরকে কলোনিয়াল এরার গল্প বললেন, আমি আপনাদেরকে পোস্ট কলোনিয়াল এরার কাহিনী বলবো। আসলে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে ডিভিশন, সাবকন্টিনেন্ট ভাগ করে দুটো রাষ্ট্র গঠিত হলো, এবং এই দুটো রাষ্ট্র গঠিত হওয়ার ফাউন্ডেশন ছিল বা ফান্ডামেন্টাল ছিল যে মুসলিম মেজরিটি প্রভিন্সগুলো একটা দেশ হবে এবং হিন্দু মেজরিটি স্টেটগুলো একটা দেশ হবে। তার মানে ইন্ডিয়ান মুসলিমদের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে, সেটাই ছিল ফান্ডামেন্টাল। কিন্তু এখানে একটা সমস্যা ছিল। সমস্যাটা হলো যে ডিউরিং দ্য ব্রিটিশ এরা অনেকগুলো সো কল্ড প্রিন্সলি স্টেট ছিল, যেটার সংখ্যা ওয়াজ 600+, 600টা প্রিন্সলি স্টেট ছিল। তো এই প্রিন্সলি স্টেটগুলো, তাদের ক্ষেত্রে বলা হলো যে এরা যেখানে মুসলিম মেজরিটি তারা পাকিস্তানের সাথে যাবে এবং হিন্দু মেজরিটি তারা ইন্ডিয়ার সাথে যাবে, এবং জিওগ্রাফিও দেখা হবে যে জিওগ্রাফিতে যেটা কাছাকাছি সেই দেশের সাথে তারা যাবে। তো এক্ষেত্রে সব দেশই মোটামুটি মানে 14ই আগস্টের আগে 47-এ ঠিক করে নিল যে তারা কোন দেশের সাথে যাবে। পাকিস্তানের সাথে কতগুলো প্রিন্সলি স্টেট যাবে এবং ইন্ডিয়ার সাথে কতগুলো যাবে। কিন্তু 3টা স্টেট তারা সিদ্ধান্ত বলল আমরা পরে সিদ্ধান্ত নেব। 3টা স্টেটের নাম ছিল, একটা হলো জুনাগড়। জুনাগড় ছিল গুজরাট অঞ্চলে, যেটা হিন্দু মেজরিটি কিন্তু মুসলিম শাসক। আর একটা ছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ওয়াজ দ্য লার্জেস্ট। হায়দ্রাবাদের আয়তন আমি জানি না আপনাদের কতজনের ধারণা আছে। হায়দ্রাবাদের আয়তন বাংলাদেশের থেকে বড় ছিল, 2,14,000 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশ 1,45,000 স্কোয়ার কিলোমিটার। তো হায়দ্রাবাদের ছিল আবারও সেই হিন্দু মেজরিটি এবং মুসলিম শাসক। আর 3 নম্বর জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে উল্টো, মুসলিম মেজরিটি কিন্তু হিন্দু শাসক। তো এই 3টে দেশ তারা বলল যে আমরা পরে সিদ্ধান্ত নেব। এবং 47 যখন চলে আসলো তখন জুনাগড় বলল আমরা পাকিস্তানের সাথে যাব। তো জুনাগড় খুব ছোট্ট একটা স্টেট ছিল, 8,000 স্কোয়ার কিলোমিটারের জায়গা। তো ইন্ডিয়া বলল না, এটা হবে না, কারণ এখানে জনসংখ্যা বেশিরভাগই হিন্দু। তো সেই হিসেবে ইন্ডিয়া এটাকে দখল করে নিল। কিন্তু দখল করার পরে তারা একটা সুযোগ দিল যে এখানে একটা প্লেবিসাইট হবে, এখানে একটা ভোট নেওয়া হবে। তো ন্যাচারালি ভোট নেওয়ার পরে প্লেবিসাইটে যেহেতু হিন্দু মেজরিটি, তারা ভারতের পক্ষেই যেতে চলে এবং শেষ পর্যন্ত জুনাগড় ভারতে চলে গেল। হায়দ্রাবাদের নিজাম বললেন আমি স্বাধীন হব। হায়দ্রাবাদ বলল আমি স্বাধীন হব। কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেখানে আগ্রাসন চালালো 1948-এ, এবং সেটার নাম দিয়েছিল অপারেশন পোলো। অপারেশন পোলো নাম দিয়ে তারা এখানে সামরিক আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নিল। জুনাগড়ের আরেকটা ইন্টারেস্টিং গল্প আছে। জুনাগড়ের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি হলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টোর পিতা। তার ফাদার ছিলেন প্রাইম মিনিস্টার, নট দ্য সুলতান অর কিং, তিনি প্রাইম মিনিস্টার ছিলেন এখানকার। যাই হোক, তো হায়দ্রাবাদ ইন্ডিয়া দখল করে নিল, এবং ওখানেও এই যুক্তি দেওয়া হলো যেহেতু হায়দ্রাবাদের জনসংখ্যার বেশিরভাগ হিন্দু, কাজে এটি ইন্ডিয়ার সাথেই যাবে।
কাশ্মীরের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটল। মেজরিটি মুসলিম, কিন্তু রাজা যে হরি সিং তিনি ভারতের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং এটার পেছনে মাউন্ট ব্যাটেনের একটা রোল ছিল। মাউন্ট ব্যাটেন ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া, এবং তিনি জওহরলাল নেহরুর ব্যক্তিগত বন্ধু ছিলেন। তো জওহরলাল নেহরুর সাথে আলোচনা ক্রমে তিনি হরি সিংকে বললেন যে তোমরা ইন্ডিয়ার সাথে চলে আসো, তাহলে ভারতীয় সেনাবাহিনী গিয়ে তোমাদেরকে নিরাপত্তা প্রদান করবে। তো এই অবস্থায় কাশ্মীরের মুসলমানরা বিদ্রোহ করলো, এবং সেই বিদ্রোহে স্বাভাবিকভাবেই পাকিস্তান থেকে সহায়তা দেওয়া হলো তাদেরকে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী দেয় নাই, তার মানে রেগুলার সেনাবাহিনী দেয় নাই, যেটা বলা হয় যে পাকিস্তান তাদের মিলিশিয়া বাহিনীকে দিয়েছিল। তো তারপরে একটা পর্যায়ে তারা অনেক দূর তারা জয়লাভও করলো, এবং এখন যে লাইন অফ কন্ট্রোল এই পর্যন্ত কিন্তু এই মিলিশিয়া সেনাবাহিনী এবং কাশ্মীরের জনসাধারণ তারা ইন্ডিয়ানদের সাথে লড়াই করে এই পর্যন্ত তারা নিতে পেরেছে। শ্রীনগর পর্যন্ত তারা নিতে পারে নাই, তার আগেই ভারতীয় সেনাবাহিনী শ্রীনগর দখল করে ফেলেছিল। এবং এখানেও একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, আমি বলবো, এখনই বলবো আপনাদেরকে, যে কি কারণে ভারত এটা পারলো, শ্রীনগর তারা সেভ করতে কেন পারলো, সেটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটা বলবো আপনাকে। এই প্রেক্ষাপটটার সাথে এই যে ডিভিশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এটা জড়িত। তো পাকিস্তানের সাথে যে লড়াই কাশ্মীর নিয়ে, এই লড়াই শুরু হয়ে গেল। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ওয়ার বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া ইন 1948। এবং তারপরে ইন্ডিয়াই এটাকে ইউনাইটেড নেশনসে নিয়ে যায়। ইউনাইটেড নেশনসে নেওয়ার পরে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল ডিক্লেয়ার করে যে এখন যেখানে তোমরা আছো এখানেই যুদ্ধ শেষ করে দাও, হুইচ ইজ লাইন অফ কন্ট্রোল টুডে, এলওসি বলা হয়, আপনারা জানেন এটাকে। আর বলা হলো যে এখানেও জুনাগড়ের মতো একটা প্লেবিসাইড করা হবে, তার মানে ভোট করা হবে তারা কোথায় যেতে চায়, তারা পাকিস্তানে যেতে চায় নাকি ইন্ডিয়ায় যেতে চায়, নাকি তারা স্বাধীন হতে চায়। কিন্তু সেই ভোট আজ পর্যন্ত আর করা হয় নাই। ইন্ডিয়া ইউনাইটেড নেশনসের এই সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন তারা মানে নাই। তো এই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান লড়াইয়ের সূচনা কাশ্মীর নিয়ে। কিন্তু এর পিছনে আরও একটা কাহিনী আছে। কাহিনীটা যেটা বলছিলাম, যে পাকিস্তান ইন্ডিয়া যখন ভাগ হয় তখন মাউন্ট ব্যাটেন বা ব্রিটিশরা ইন্ডিয়া বা হিন্দুদের খুশি করবার জন্যে পাকিস্তানকে প্রথম থেকেই একটা আনভায়াবল স্টেট তারা তৈরি করতে চেয়েছিল, যার জন্যে পাকিস্তানের যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ, তার একটা বিখ্যাত উক্তি আছে, মথ ইটেন পাকিস্তান, MOTH, মথ ইটেন, মানে কীটদষ্ট পাকিস্তান। কীটদষ্ট পাকিস্তান মানে এটা চলবে না আর কি, এই পাকিস্তান টিকবে না। এটার দুটো এক্সাম্পল আপনাদেরকে দেখাই। সেটা হলো একটা পাঞ্জাবে, এই কাশ্মীরের সাথে রিলেটেড। পাঞ্জাবে একটা জায়গা আছে গুরদাসপুর। তো এই গুরদাসপুর জায়গাটা পাকিস্তানের পাওয়ার কথা ছিল, বিকজ ইট ওয়াজ মুসলিম মেজরিটি। কিন্তু যখন র্যাডক্লিফ সাহেব ভাগ করলেন তখন তারা গুরদাসপুরকে ইন্ডিয়াতে দিয়ে দিলেন। কারণ গুরদাসপুর যদি ইন্ডিয়াকে না দেয়া হয়, এটা আপনাদের জানা দরকার কেন গুরদাসপুর দেয়া হলো। ইন্ডিয়াতে না দেয়া হলে দিল্লির সাথে, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডিয়ার সাথে কাশ্মীরের কোনো রোড কমিউনিকেশন থাকে না, কাশ্মীর কাট অফ হয়ে যায় ইন্ডিয়া থেকে। যদি কাট অফ হয়ে যেত সেই দিন কাশ্মীর, তাহলে কাশ্মীর 1947-এই হয় স্বাধীন হতো, না হলে পাকিস্তানের সাথে চলে যেত। কারণ ইন্ডিয়ার সাথে তার কোনো কমিউনিকেশন ছিল না, পাকিস্তানের সাথে ছিল কিন্তু ইন্ডিয়ার সাথে ছিল না। এই জন্যে যে আইন অনুযায়ী এই সাবকন্টিনেন্ট ভাগ করা হয়েছিল, যে মুসলিম মেজরিটি পাকিস্তানের সাথে যাবে, তার ব্যত্যয় ঘটানো হলো গুরদাসপুরের ক্ষেত্রে। তার মানে ব্রিটিশদের তখনই মাথায় ছিল যে কাশ্মীরটা আমরা পাকিস্তানকে দেব না, এটা ইন্ডিয়াকে দেওয়া হবে। পুরস্কার দেওয়ার জন্যে কমিউনিকেশনটা রেখে দেওয়া হলো, এটা হলো গুরদাসপুরের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রেও, মানে আমরা আজকে যারা বাংলাদেশ, এখানেও এই ধরনের অবিচার করা হয়েছে। সেটা হলো করিমগঞ্জ। করিমগঞ্জ হলো সিলেটের ওপারে।
করিমগঞ্জেও প্লেবিসাইড করা হয়েছে, ভোট করা হয়েছে। করিমগঞ্জের জনগণ পাকিস্তানে যে আসতে চেয়েছে, করিমগঞ্জে 2-3 দিন পাকিস্তানের পতাকাও উড়ানো হয়েছে, কিন্তু করিমগঞ্জকে কেটে ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। এর কারণটা হলো, করিমগঞ্জকে না দিলে আসামের কমিউনিকেশন ঠিকমতো থাকে না। আজকে যে আমরা নর্থ বেঙ্গলে চিকেন নেকের কথা শুনি, করিমগঞ্জ যদি আমাদের কাছে আসতো তাহলে এরকম একটা চিকেন নেক সিলেটেও তৈরি হয়ে যেত। সো স্ট্র্যাটেজিক্যালি আমরা অনেক শক্তিশালী অবস্থানে থাকতাম। তখন তো আর বাংলাদেশ হবে ব্রিটিশরা চিন্তা করে নাই, তখন পাকিস্তান খুব শক্তিশালী অবস্থানে থাকতো, এবং এই কারণেই করিমগঞ্জ আমাদেরকে দেয়া হয় নাই। তাহলে তখন থেকে ইন্ডিয়া পাকিস্তানের যে বিরোধ, এই বিরোধ শুরু হয়, এবং সেই বিরোধে একটা বড় ভূমিকা রেখেছিল কলোনিয়াল যে পাওয়ার ব্রিটিশরা, তারা একটা বড় ভূমিকা রেখেছিল। এবং পাকিস্তানের সাথে ভারতের যে অবন্ধুসুলভ আচরণ, এটা 47-এর 14ই আগস্ট থেকে শুরু হয়ে গেছিল। তার একটা বড় প্রমাণ হলো, যখন ভাগবাটোয়ারা হয় তখন খাজাঞ্চিতে যে টাকা ছিল, ট্রেজারিতে যে টাকা ছিল, সেটাও ভাগবাটোয়ারা হয়েছিল। এবং সেই সময় ট্রেজারিতে, মানে ইন্ডিয়ান ট্রেজারিতে, ব্রিটিশ ইন্ডিয়ার ট্রেজারিতে দিল্লিতে টাকার পরিমাণ ছিল, অর্থের পরিমাণ ছিল 400 কোটি টাকা রুপি, তখনকার সময় 400 কোটি রুপি। এবং সিদ্ধান্ত হয়েছিল 400 কোটি রুপির মধ্যে 75 কোটি রুপি পাকিস্তান পাবে ক্যাশ অ্যাসেট। আপনাদের বুঝতে হবে, রাষ্ট্র চালানোর জন্যে ক্যাশ অ্যাসেট লাগে। তো ক্যাশ অ্যাসেট 75 কোটি রুপি পাবে পাকিস্তান, 325 কোটি রুপি পাবে ইন্ডিয়া। এবং পাকিস্তানের ইমিডিয়েট খরচ মেটানোর জন্যে 20 কোটি রুপি তখনই হ্যান্ডওভার করা হয়, ট্রান্সফার করা হয় পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকে। আর বাকি 55 কোটি রুপি এটা পাওনা থাকে। কিন্তু ভাগ হয়ে যাওয়ার পরে, যখন পাকিস্তান এবং ইন্ডিয়া গঠিত হয়ে গেল, ইন্ডিয়া এই 55 কোটি রুপি দিতে অস্বীকার করে। তারা বলে, আমরা এই 55 কোটি রুপি দেব না। কেন দেবে না? তারা এক অদ্ভুত যুক্তি নিয়ে আসে। তারা বলে যে এই 55 কোটি রুপি যদি আমরা দেই পাকিস্তানকে, এটা নেহরু প্যাটেলের থিওরি, তাহলে পরে পাকিস্তান এই টাকা দিয়ে অস্ত্র কিনবে, এবং অস্ত্র কিনলে পরে এই টাকা, সেক্ষেত্রে আমরা আমাদের সিকিউরিটি থ্রেট হবে, এবং সিকিউরিটি থ্রেট হওয়ার জন্য পাকিস্তানের পাওনা টাকা আমরা দেব না। এটা একটা আশ্চর্য যুক্তি, যে চুক্তি হওয়ার পরে আপনি চুক্তি মানছেন না। ভারত সারা জীবন তাই করেছে সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে, শুধু পাকিস্তানের সাথে না, প্রত্যেকটা দেশের সাথে ভারত এইটাই করেছে, কোনো চুক্তি তারা মানে নাই। কিন্তু সেই ক্ষেত্রে যখন পাকিস্তানের সাথে এই অবস্থা হলো, তখন মহাত্মা গান্ধী একটা ভালো রোল প্লে করেছিলেন। উই হ্যাভ টু এগ্রি, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে ইতিহাসকে, আমাদের আনবায়াসড দৃষ্টিতে দেখতে হবে ইতিহাসকে বিকৃত করা যাবে না। সেই সময় তিনি বললেন, না, এই অন্যায় আমি মানব না, মহাত্মা গান্ধী বললেন। এবং এটা মেইনলি সর্দার প্যাটেল, ইন্ডিয়ান সেই সময়কার হোম মিনিস্টার, তিনি টাকাটা দিতে বেশি বাধা দিচ্ছিলেন, আর নেহেরু নিমরাজি ছিল আর কি, নেহেরু কোনো পজিশন নিচ্ছিলেন না। তখন মহাত্মা গান্ধী বললেন, না, এই টাকা দিতে হবে, এটা চুক্তির বরখেলাপ আমরা করতে পারবো না। তখনও যখন ভারত এটা শুনছিল না, মানছিল না, তিনি এর বিরুদ্ধে অনশন করেছিলেন। মহাত্মা গান্ধী প্রায় অনশন করতেন, আপনারা জানেন এটা। মহাত্মা গান্ধীর একটা অস্ত্র ছিল অনশন। তিনি অনশন করলেন ভারত সরকারের বিরুদ্ধে, যাতে পাকিস্তানকে 55 কোটি টাকা দিয়ে দেওয়া হয়। তো যখন অনশন করার পরে তারপরে ভারত সরকার বাধ্য হয় এই টাকাটা দেওয়ার জন্য। এবং মহাত্মা গান্ধীকে যে আজকের বিজেপির তদানীন্তন নেতারা যে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং তারাই হত্যা করেছিল, আপনারা জানেন কি না, নাথুরাম গডসে সে আরএসএসের নেতা ছিলেন, এবং আরএসএস হচ্ছে বিজেপির আইডিওলজিক্যাল ফাউন্টেন হেড, যেটাকে বলে আদর্শগত ফাউন্টেন হেড হলো আরএসএস। তা আরএসএসের নেতা ছিলেন নাথুরাম গডসে, যে হত্যা করেছিল গান্ধীকে। যাই হোক, সুতরাং পাকিস্তানের বিরুদ্ধে যে মিলিটারি অ্যান্ড ইকোনমিক ওয়ারফেয়ার,
এটা ইন্ডিয়া শুরু করে দিয়েছিল 1947 থেকেই। বিকজ আপনি যখন টাকা দিচ্ছেন না, ইটস ইকোনমিক ওয়ারফেয়ার, এবং সর্বতোভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এই কাজটি চালিয়েছে, ইকোনমিক ওয়ারফেয়ার করেছে, পানি যুদ্ধ করেছে, সিন্ধু নদীর পানি আটকেছে এবং এখনও সিন্ধু নদীর পানি আটকে রেখেছে। আপনারা জানেন যে সর্বশেষ যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের পর থেকে 4 দিনের যে যুদ্ধ সাম্প্রতিককালে হলো, তারপর থেকে সিন্ধু নদীর পানি আটকে রেখেছে, আমাদের পদ্মার পানি আটকে রেখেছিল, এবং গঙ্গা নদী যেটাকে বলে, গঙ্গার মূল স্রোতধারা কিন্তু আমাদেরটাই। ওরা যেটা ভাগীরথী দিয়ে যেটা নিয়ে গেছে, আপনারা যদি ম্যাপ দেখেন দেখতে পাবেন, ওটা হলো একটা ব্রাঞ্চ, মূল স্রোতধারা কিন্তু আমাদের এখান দিয়ে এই বে অফ বেঙ্গলে চলে গেছে, এটাকেও আটকে দিয়েছে ইন্ডিয়া। তো কাজেই এই ধরনের যে আচরণ, এই আচরণ হেজেমনিক অ্যাক্টিভিটিজ, এটা ইন্ডিয়া 1947 থেকে শুরু করে দিয়েছিল। এবং আমরা যদি ভারতের সাথে ইন্ডিয়ার সব লড়াইয়ের টাইমলাইনগুলো দেখি, আচ্ছা এটা বলার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা বুঝলে আপনারা ইন্ডিয়ান মাইন্ডসেটটা বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে 1947-এ যখন পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন ভারতীয় নেতৃত্বের ধারণা ছিল যে পাকিস্তান উইল বি অ্যান আনভায়াবল স্টেট, পাকিস্তান টিকবে না, এবং খুব শীঘ্রই পাকিস্তান রিকোয়েস্ট করবে ইন্ডিয়ার সাথে আবার মিলে যাওয়ার জন্য। এটা ছিল প্যাটেল এবং নেহেরুর বক্তব্য। তাদের ধারণা ছিল পাকিস্তান আবার সারেন্ডার করবে ইন্ডিয়ার সাথে, যে আমাদেরকে তোমাদের সাথে নিয়ে নাও। এবং এটার একটা মেন্টালিটি আমরা ইন্দিরা গান্ধীর একটা বিখ্যাত বক্তব্যের মধ্যে দেখতে পাই। ইন্দিরা গান্ধী বা ইন্ডিয়া যখন তামিল টাইগারদের তৈরি করছিল 1984-এর দিকে, 83-84-এ, এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে তামিল টাইগার, যেটা শ্রীলঙ্কায় যে রক্তক্ষয়ী সিভিল ওয়ার হয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের তৈরি এবং ইন্দিরা গান্ধীর তৈরি। আমরা যদি পার্সোনালি চিন্তা করি, ইন্দিরা গান্ধীর তৈরি। ইন্দিরা গান্ধী কিন্তু সব থেকে অ্যাগ্রেসিভ রুলার ছিলেন ইন্ডিয়ার, এটা মনে রাখতে হবে আপনাদের। মানে ইন্ডিয়ার ইতিহাসে সব থেকে অ্যাগ্রেসিভ রুলার ছিলেন ইন্দিরা গান্ধী, এবং ইন্দিরা গান্ধী এবং মোদির মধ্যে কোনো চরিত্রগত পার্থক্য নাই। তাদের দলের মধ্যে পার্থক্য থাকতে পারে, একটা কংগ্রেস আর একটা বিজেপি, বাট মাইন্ডসেটে ইন্দিরা গান্ধী এবং মোদির, নরেন্দ্র মোদির মাইন্ডসেট একই রকম। যদিও ইন্দিরা গান্ধী তিনি নিজেকে সেকুলার বলতেন, খুব একটা ধর্মকর্ম পালন করতেন না, আবার মোদি নিজেকে তো একেবারে খুব ডিভাউট হিন্দু বলে নিজেকে, যেটা মহাত্মা গান্ধীও নিজেকে ডিভাউট হিন্দু বলতেন। কিন্তু রাজনীতির ক্ষেত্রে এই দুজনের চিন্তা চেতনা একই রকম। তো যখন শ্রীলঙ্কার সাথে ভারতের সমস্যা তৈরি হয়েছিল, ইন্দিরা গান্ধী বলেছিলেন সাউথ এশিয়ার কোনো দেশ, দক্ষিণ এশিয়ার কোনো দেশ ভারতকে যেন তার সমকক্ষ মনে না করে, ভারতকে যেন, এক্সাক্ট ইংরেজিটা ছিল এরকম, ভারতকে যেন এনি আদার স্টেট মনে না করে, কোট আনকোট এনি আদার স্টেট মনে না করে। এটা উনি পার্লামেন্টে বক্তৃতায় বলেছিলেন, লোকসভার বক্তৃতায়। এনি আদার স্টেট মানে হচ্ছে যে অন্যান্য দেশের মতো সাউথ এশিয়ার, সেরকম যেন ভারতকে মনে না করে। উই আর সুপিরিয়র, উই আর দ্য হেজেমনিক পাওয়ার। এটা ছিল ইন্দিরা গান্ধীর ডক্ট্রিন, যেটাকে আমরা ইন্দিরা ডক্ট্রিন বলি। আমার থিসিসেও আমি ইন্দিরা ডক্ট্রিন বলেছি এটাকে। তো ইন্দিরা ডক্ট্রিনটা কিন্তু শুরু হয়েছিল 1947 থেকে, এটা নতুন তৈরি হয় নাই, এবং সেটারই ম্যানিফেস্টেশন অফ দ্যাট ফিলসফি, দ্যাট স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ডিয়ান ডক্ট্রিন, দ্যাট অ্যাগ্রেসিভ ফিলসফি। তো ভারতের সাথে পাকিস্তানের যে লড়াই, এই লড়াইয়ের ইতিহাস এখান থেকে শুরু, এবং শুরু হওয়ার পরে পাকিস্তান যদিও অনেক ছোট দেশ ভারতের তুলনায়, আমাদের তুলনায় না, ভারতের তুলনায় 1/5, জনসংখ্যাও অনেক কম, কিন্তু পাকিস্তান কোনোদিন ভারতের হেজেমনি মেনে নেয় নাই। এবং এখন পর্যন্ত ভারত যে তার হেজেমনিক পাওয়ার এস্টাবলিশ করতে পারে নাই সাউথ এশিয়া, এটার জন্যে আমাদের পাকিস্তানকে ধন্যবাদ জানানো উচিত। পাকিস্তানের সাথে আমাদের অন্যান্য বিষয়ে মতবিরোধ থাকতে পারে, থাকবেই, এক দেশের সাথে আর এক দেশের, কিন্তু ভারতীয় হেজেমনির বিরুদ্ধে সবথেকে সাকসেসফুল লড়াই করেছে এবং এখনও করছে পাকিস্তান। আচ্ছা,
তো এই ইতিহাসগুলো কি 1948-এর গল্প আপনাদেরকে অলরেডি বললাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার। বলা হয় 3টা যুদ্ধ হয়েছে এখন পর্যন্ত, মানে বড় যুদ্ধ আর কি, ছোটখাটো যুদ্ধের গল্প আমি বলবো একটু পরে। বড় যুদ্ধ হয়েছে 3টা। প্রথম যুদ্ধ 1948-এ, 1947-এ ইনফ্যাক্ট অক্টোবর থেকে শুরু হয়েছিল কাশ্মীর নিয়ে। সেকেন্ড ওয়ার ওয়াজ ইন 1965। 1965-এর যুদ্ধের জন্য অবশ্য পাকিস্তান দায়ী। অ্যাকচুয়ালি পাকিস্তান স্টার্টেড ইট, এটাই ইতিহাস। পাকিস্তান স্টার্টেড ইট। এটা শুরু হয়েছিল রান অফ কচ্ছ থেকে। রান অফ কচ্ছ নামে একটা জায়গা আছে গুজরাটে, ওটা নিয়ে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে ঝগড়া এখন পর্যন্ত চলছে। তো রান অফ কচ্ছে ঝগড়া শুরু হয়ে পাকিস্তান চিন্তা করলো আমরা এইবার, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান, তিনি চিন্তা করলেন এই সুযোগে আমরা কাশ্মীর দখল করে নেব। এটা তার চিন্তা ছিল। অ্যান্ড ইট ওয়াজ স্টার্টেড বাই পাকিস্তান। 17 দিন যুদ্ধ চলে, 17 ডেজ ওয়ার। কিন্তু এই যুদ্ধে কেউ জিততে পারে নাই, পাকিস্তানও জিততে পারে নাই, ইন্ডিয়াও জিততে পারেনি। ইট ওয়াজ এ স্টেলমেট। দুই দলই যুদ্ধে করল, কিন্তু কারো খুব একটা কোনো কাজ হয় নাই, এবং শেষ পর্যন্ত এটা যুদ্ধ থেমে যায়। এবং যুদ্ধ থামার জন্যে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একটা বড় ভূমিকা পালন করে। তারা এই যুদ্ধে মানে দুই দলের মধ্যে দুতিয়ালি করেছিল, এবং তাশখেন্দে এটা চুক্তি সই হয়েছিল। এবং তাশখেন্দে চুক্তি সই করেছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী। দুর্ভাগ্যজনকভাবে যে লাল বাহাদুর শাস্ত্রী ওই চুক্তি সই করে তাশখেন্দেই তার হার্ট অ্যাটাক হয় এবং তাশখেন্দেই তিনি মারা যান। এটা একটা কাকতালীয় ঘটনা যে চুক্তি সই করতে গিয়ে তাশখেন্দে হার্ট অ্যাটাকে তিনি মারা গেছিলেন। বাট লাল বাহাদুর শাস্ত্রী এই যুদ্ধটা এগিয়ে নিতে চান নাই খুব বেশি দিন। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড ওয়ার। থার্ড ওয়ার ওয়াজ 1971। আমাদের মুক্তিযুদ্ধ ভারতের দৃষ্টিতে পাকিস্তান ভারত যুদ্ধ। ভারত এটাকে কিন্তু এভাবেই লেখে। ভারতের যত বইপত্র, যত ওখানে কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ লেখা হয় না, এটাকে লেখা হয় দ্য ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। পাকিস্তান আজ পর্যন্ত সব থেকে ডিসাইসিভলি পরাজিত হয়েছে 1971 ওয়ারে, এবং তারা পরাজিত হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, অর্থাৎ পাকিস্তান এখানে পরাজিত হয়েছে। শুধু এখানে না, পশ্চিম পাকিস্তানেও পাকিস্তান পরাজিত হয়েছিল। পশ্চিম পাকিস্তানেও বেশ কিছু জায়গা ইন্ডিয়া দখল করে ফেলেছিল। এবং এর কারণেই ভুট্টো যখন দায়িত্ব গ্রহণ করলো ইয়াহিয়া খানের কাছ থেকে, তখন ভুট্টো সিমলা প্যাক্ট করতে বাধ্য হয়েছিল, কারণ ভুট্টোর কাছে কোনো কার্ড ছিল না খেলার মতো। তো সিমলা কার্ড যদিও পাকিস্তানের জন্য কিছুটা অসম্মানজনক, তারপরেও পাকিস্তান বাধ্য হয়েছিল সিমলা চুক্তি সই করতে, কারণ প্রায় 93,000 পাকিস্তানি আটক ছিল ভারতে, তাদেরকে ছাড়ানোর বিষয় ছিল। আর যে সমস্ত জায়গা জমি পশ্চিম পাকিস্তানে ইন্ডিয়া দখল করে ফেলেছিল, সেটাও নেয়ার প্রয়োজন ছিল। 1971-এর যুদ্ধে হারার পর এই সময়টা ইন্ডিয়ার জন্য সব থেকে পাওয়ারফুল সময় ছিল। সবাই ভেবেছিল যে এইবার ইন্ডিয়া সাউথ এশিয়াতে হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, বিকজ পাকিস্তান ওয়াজ ডিফিটেড, পাকিস্তান ওয়াজ বাইফার্কেটেড। সো ইন্ডিয়ার জন্য আর কোনো চ্যালেঞ্জ ছিল না। কিন্তু সামহাও ইন্ডিয়া ফেইল টু ডু ইট। এটার একটা জিওপলিটিক্যাল কারণ আছে কেন ইন্ডিয়া পারল না, সেটাতে আসবো আমি। তবে তার আগে আর একটা ঘটনা বলে নিই। এটা জিতবার পরে ইন্ডিয়া নিউক্লিয়ার বম বানানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত আগেই ছিল, কিন্তু ইন্ডিয়া চিন্তা করলো দিস ইজ দ্য টাইম যখন আমরা প্রমাণ করব উই আর এ নিউক্লিয়ার পাওয়ার। তো 1974-এ পোখরানে ইন্ডিয়া প্রথম তার অ্যাটম বম মানে ব্লাস্ট করে দেখালো যে ইন্ডিয়া ইজ এ নিউক্লিয়ার পাওয়ার। যদিও তারা তখন নিজেকে এটা বোমা বানিয়েছে এটা বলে নাই, তারা বলেছিল আমরা শান্তিপূর্ণ কারণে এই কাজটা করছি, আসলে দ্যাট ওয়াজ নিউক্লিয়ার বম। এবং যেটার পরিপ্রেক্ষিতে জুলফিকার আলী ভুট্টো তখন বলেছিল যে পাকিস্তানকেও অ্যাটম বম বানাতে হবে এবং দরকার হলে ঘাস খেয়ে হলেও অ্যাটম বম বানাতে হবে। এটা জুলফিকার আলী ভুট্টোর খুব বিখ্যাত বক্তব্য। তো 1974-এ পাকিস্তান দুর্বল, ইন্ডিয়া যুদ্ধ জয় করেছে 71-এ, বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের উপরে তখন ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্য।
কারণ শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশে, ইন্ডিয়া যা বলে শেখ মুজিবুর রহমান তাই করে, সো বাংলাদেশ ওয়াজ পার্ট অফ ইন্ডিয়া। তারপরে তারা নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেল, তো দে ওয়্যার দ্য হেজেমনিক পাওয়ার এট দ্যাট টাইম। কিন্তু একটা জিওপলিটিক্যাল চেঞ্জের জন্যে ইন্ডিয়া এটা কন্টিনিউ করতে পারে নাই। সেই জিওপলিটিক্যাল চেঞ্জ আসে 1979-এ। 1979-এ সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নেয়। তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়া তো হলো 1993-তে, সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে আমেরিকা দেখলো মহাবিপদ, আমাদেরকে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করতে হবে, তো পরাজিত করতে হলে আফগানিস্তানে মুক্তিযুদ্ধ স্টার্ট করতে হবে, এবং মুক্তিযুদ্ধ যদি করতে হয় তাহলে পাকিস্তানের সহযোগিতা লাগবে, কারণ পাকিস্তান না হলে অস্ত্রশস্ত্র মুজাহিদিনদের কাছে অস্ত্রশস্ত্র পাঠাবে কি করে, তাদেরকে ট্রেনিং দেবে কোথায়, সব কিছু পাকিস্তানের দরকার। আমেরিকা তখন আবার পাকিস্তানকে কোলে তুলে নিল, যে পাকিস্তানকে আমেরিকা ডিসকার্ড করে দিয়েছিল, যে পাকিস্তানের আর কোনো প্রয়োজন নাই, ইন্ডিয়া আছে তো আর সাউথ এশিয়াতে আমার আর কোনো দেশের প্রয়োজন নাই। দ্যাট ওয়াজ দ্য আমেরিকান পলিসি আনটিল 1979। কিন্তু 79-এর সিচুয়েশনে যখন পাকিস্তানকে আবার দরকার হলো, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক, তখন পাকিস্তান আবার আমেরিকার কাছ থেকে টাকা পয়সা এবং অস্ত্র শস্ত্র পেতে শুরু করে, এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক সাপোর্ট এটা পাওয়া শুরু হয়। পাকিস্তানের আবার উত্থান শুরু হয়। এরকম পর্যায়ে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ধাক্কাধাক্কি চলতে থাকে। এরকম একটা অবস্থায় 1993-তে ইনফ্যাক্ট 1991-এই সোভিয়েত ইউনিয়ন কোলাপস করে, হয়ে যায়, রাশিয়ার উত্থান ঘটে। সো ইন্টারন্যাশনাল পলিটিক্সও খুব চেঞ্জ হয়ে যায়। আবার ইন্ডিয়া তখন অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিল, সোভিয়েত ইউনিয়নও ভেঙে গেল, তো ইন্ডিয়ার বন্ধু ছিল সোভিয়েত ইউনিয়ন, সো ইন্ডিয়া ওয়াজ আইসোলেটেড ইন্টারন্যাশনালি। এইদিকে আবার শ্রীলঙ্কার সাথে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, শ্রীলঙ্কাতে ইন্ডিয়ান আর্মি গিয়ে পরাজিত হয়েছে, তারা তামিল টাইগারদের কাছে হেরে ফেরত আসতে হয়েছে ইন্ডিয়ান। দ্যাটস অ্যানাদার স্টোরি, মেবি আমরা আরও তো দুটো ক্লাস আছে, তখন আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করব শ্রীলঙ্কা নিয়ে। আজকে পাকিস্তান ইন্ডিয়া মেইন আলোচনা। যাই হোক, ইন্ডিয়া ওয়াজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার অ্যাট দ্যাট টাইম, এবং প্রেশারের কারণে এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিয়া ওয়াজ ব্যাংক্রাফট, খুবই অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল 93-তে। তখন ইন্ডিয়াকে হেল্প করে ক্লিন্টন আসে তখন আমেরিকান প্রেসিডেন্ট হয়ে। ক্লিন্টনের ইন্ডিয়ার প্রতি একটা দুর্বলতা ছিল, ইন্ডিয়া সম্পর্কে তাদের খুব ভালো ধারণা ছিল, সো ক্লিন্টন হেল্প করে। এই সময়ে পাকিস্তান কিন্তু তার নিউক্লিয়ার বম বানাতে থাকে। অনেকে বলে নিউক্লিয়ার বম আগেই বানিয়ে ফেলেছিল পাকিস্তান। ইন 1998 এই উপমহাদেশে একটা বিরাট পরিবর্তন ঘটে যায়, এবং এই পরিবর্তন ঘটাটা আমি ধারণা করি ইন্ডিয়ার জন্য ইট ওয়াজ এ স্ট্র্যাটেজিক মিস্টেক, স্ট্র্যাটেজিক ব্লান্ডার। ইন্ডিয়া কি করলো 1998-এ পাকিস্তানকে নতুন করে ভয় দেখানোর জন্যে তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে, পোখরানে যে 1974-এ যে অ্যাটম বম তারা ব্লাস্ট করেছিল, তখন তারা অফিসিয়ালি বলে নাই যে এটা অ্যাটমিক বম ওয়েপন, তারা বলেছিল এটা শান্তিপূর্ণ করার জন্য আমরা একটা এক্সপ্লোশন ঘটিয়েছি, বাট এখানে এটার সাথে বমের কোনো সম্পর্ক নাই। 1998-এ তারা তিনবার তারা ব্লাস্ট করায়, এবং ব্লাস্ট করানোর পরে তারা অফিসিয়ালি স্বীকার করে যে উই আর অ্যাটমিক পাওয়ার। এটা করে তারা পাকিস্তানকে ভয় দেখাতে চেয়েছিল যে এখন আমি কিন্তু অফিসিয়াল অ্যাটমিক পাওয়ার। পাকিস্তান এবার আর দেরি করে নাই। পাকিস্তানের তখন প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ, আর পারভেজ মোশাররফ ওয়াজ দ্য আর্মি চিফ এট দ্যাট টাইম। পাকিস্তান ইন্ডিয়ার 3 বমের পরিবর্তে 5টা বম ব্লাস্ট করে। 5টা বম ব্লাস্ট করে পাকিস্তান বলে উই আর অলসো নিউক্লিয়ার পাওয়ার। এই পাকিস্তান অফিসিয়ালি অ্যানাউন্স করলো নিজেকে অ্যাজ নিউক্লিয়ার পাওয়ার। তার মানে মুখোমুখি দাঁড়িয়ে গেল পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া ইন সাউথ এশিয়া বোথ অ্যাজ নিউক্লিয়ার পাওয়ার। এবং আমি মনে করি এটা ইন্ডিয়ার বিগেস্ট
স্ট্র্যাটেজিক ব্লান্ডার হয়েছে এইটার মাধ্যমে। কারণ হলো, যদি নিউক্লিয়ার বমটাকে আমরা আলাদা করে ফেলি, নিউক্লিয়ার ওয়েপনটাকে আলাদা করে ফেলি, তাহলে যে কনভেনশনাল মিলিটারি পাওয়ারে ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক শক্তিশালী, স্বাভাবিকভাবেই। প্রায় 150 কোটি লোক, তো 150 কোটি লোকের একটা রাষ্ট্র, হিউজ ইকোনমি, বিশাল ইকোনমিক পাওয়ার, তারা তো স্বাভাবিকভাবেই তারা মিলিটারিলি অনেক পাওয়ারফুল হবে পাকিস্তানের তুলনায়। বাট দ্য মোমেন্ট আপনি নিজেকে নিউক্লিয়ার পাওয়ার বললেন এবং আপনার নেইবার বলল আমিও নিউক্লিয়ার পাওয়ার, দুইটা নিউক্লিয়ার পাওয়ার, তখন একটা মিলিটারি প্যারিটি হয়ে যায়। কারণ নিউক্লিয়ার যুদ্ধের সম্পর্কে বলা হয় দেয়ার উইল বি নো উইনার ইন এ নিউক্লিয়ার ওয়ার। দুই দলই পরাজিত হবে নিউক্লিয়ার ওয়ার হলে। তো যেহেতু দুই দলই পরাজিত হবে, তার মানে পাকিস্তান আর ইন্ডিয়া সমকক্ষ হয়ে গেল ইন দ্য সাবকন্টিনেন্ট। সুতরাং আগে যে আমি যেটাকে এর আগে প্রথম দিন যখন আমি তাত্ত্বিক আলোচনা করেছিলাম হেজেমনি নিয়ে, যে একটা রিজিয়নে যে হেজেমনিক যে অর্ডার তৈরি হয়, যে অর্ডারে হেজেমনিক পাওয়ার চিন্তা করে যে এই অর্ডারে আমি নেতৃত্ব দিব অ্যালোন, সেখানে একটা রিজিয়নে দুটো নিউক্লিয়ার পাওয়ার যখন হয়, তখন ওই হাইরার্কি, যেটাকে আমি হাইরার্কি বলি, রিজিয়নাল হাইরার্কিতে একজন নেতা থাকে না, রিজিয়নাল হাইরার্কিতে দুইজন নেতার আবির্ভাব ঘটে দ্য মোমেন্ট ইউ হ্যাভ নিউক্লিয়ার পাওয়ার। তো নিউক্লিয়ার পাওয়ার হওয়ার পরে ইন্ডিয়ার যে হেজেমনিক ড্রিম যেটা ছিল, আমি মনে করি ইন্ডিয়ান হেজেমনিক ড্রিম was shattered in 1998 with the explosion of Pakistani nuclear bomb. এবং তারপরে আপনারা খেয়াল করে দেখুন, যতগুলো যুদ্ধ হয়েছে ইন্ডিয়াকে শেষ পর্যন্ত পরাজয় মানতে হয়েছে। কেন পরাজয় মানতে হয়েছে? বিকজ দ্য নিউক্লিয়ার থ্রেট, পাকিস্তানের নিউক্লিয়ার বমের সংখ্যা মোর দ্যান 150, ইন্ডিয়ারও এই নিউক্লিয়ার বমের সংখ্যা মোর দ্যান 150। ইন্ডিয়াও তার রকেট আছে যেটা দিয়ে সে নিউক্লিয়ার বম ফেলতে পারবে, পাকিস্তানেরও নিউক্লিয়ার বম রকেট আছে যেটা দিয়ে সে নিউক্লিয়ার বম ফেলতে পারবে। ইভেন পাকিস্তান ক্যান রিচ আপ টু ক্যালকাটা পর্যন্ত সে রিচ করতে পারবে, বম্বে রিচ করতে পারবে, দিল্লি রিচ করতে পারবে। তাহলে যদি সবাই নিউক্লিয়ার বম ফেলা শুরু করে, তাহলে দুই দেশের কেউই তো জীবিত থাকবে না, আমরাও জীবিত থাকবো না, কারণ আমরা খুব কাছাকাছি, আমরাও জীবিত থাকবো না। তার মানে দেয়ার উইল বি কমপ্লিট ডিস্ট্রাকশন অফ সাউথ এশিয়া। এটা যদি হয়, এটা ইন্ডিয়া বোঝে, এই পাগল না তো, ইন্ডিয়া বোঝে যে মানে সুইসাইড করতে না চাইলে নিউক্লিয়ার যুদ্ধ শুরু করা যাবে না, কারো পক্ষেই যাবে না নিউক্লিয়ার যুদ্ধ শুরু করা। এই কারণেই আমরা গত দুটো যুদ্ধে আমরা যেটা দেখেছি, কিছুদিন আগে কার্গিল ওয়ার দেখেছি আমরা 2019 সালে। কার্গিল ওয়ারের সময় আমরা দেখেছি ইন্ডিয়ান প্লেন পড়ে গেছে, ইন্ডিয়ান পাইলট বন্দি হয়েছে পাকিস্তানে, অভিনন্দন, এবং যাকে নিয়ে পাকিস্তানি চা অনেক নাকি টেস্টি, এই সমস্ত গল্প আছে না, সে চা খেয়ে এসে বলেছে পাকিস্তানি চায়ের স্বাদ খুব ভালো। এটা নিয়ে তো পাকিস্তানিরা অনেক যোগ করে অভিনন্দনকে নিয়ে। তখন ইমরান খান সেই সময় প্রাইম মিনিস্টার ছিল পাকিস্তানের। তো কার্গিল ওয়ারেও দেখলাম আমরা, এবার পুলওয়ামাতেও আমরা একই জিনিস দেখলাম, যে যুদ্ধের 4 দিন পরে ইন্ডিয়া ওয়াজ ফোর্সড, পরাজয় মেনে নিতে বাধ্য হলো, এবং এখন পর্যন্ত বলা হয় ইন্ডিয়ার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে পাকিস্তানের তুলনায়। তো তার মানেটা হচ্ছে যে এই যে হেজেমনিক স্ট্রাকচার, এটাতে পাকিস্তান হ্যাজ ইমার্জড অ্যাজ এ ভেরি পাওয়ারফুল কম্পিটিটর টু ইন্ডিয়ান হেজেমনি, অ্যাজ এ সাকসেসফুল চ্যালেঞ্জার টু ইন্ডিয়ান হেজেমনি। এটা খুব আশ্চর্য ব্যাপার, একটা দেশ যেটা দুভাগ হয়ে গেছে 1971-এ, 2 ভাগ হয়ে যাওয়ার পরেও সেই দেশ এখনও ইন্ডিয়ান হেজেমনি সাকসেসফুলি চ্যালেঞ্জ করে যাচ্ছে। যদিও ইকোনমিক্যালি ইন্ডিয়া পাকিস্তানের তুলনায় অনেক স্ট্রং। ইন্ডিয়ান ইকোনমি ইজ নিয়ারলি নাও $4 billion ইকোনমি, তার ইকোনমির সাইজ $4 billion। পাকিস্তান ইকোনমির সাইজ আমাদের থেকে কম, বিকজ পাকিস্তান ইকোনমিক্যালি তাদের অনেক পতন হয়েছে লাস্ট 20 ইয়ার্সে। আমাদের চেয়ে ছোট পাকিস্তানের জিডিপির সাইজ। ইন্ডিয়ান জিডিপি ইজ $4
4 ট্রিলিয়ন, সরি আমি বোধহয় বিলিয়ন বলেছি, $4 ট্রিলিয়ন, নিয়ারলি $4 ট্রিলিয়ন ইন্ডিয়ান ইকোনমি। তাহলে ইকোনমিক্যালি এত স্ট্রং, জনসংখ্যায় এত স্ট্রং, দেশের সাইজে এত স্ট্রং হওয়া সত্ত্বেও ইন্ডিয়া যে এখানে হেজেমনিক কন্ট্রোল এস্টাবলিশ করতে পারে নাই সাউথ এশিয়াতে, তার প্রধান কারণ হচ্ছে দ্য চ্যালেঞ্জ ফ্রম পাকিস্তান। এবং পাকিস্তানের চ্যালেঞ্জে উৎসাহিত হয়ে আলহামদুলিল্লাহ সাউথ এশিয়ার কোনো দেশ ইন্ডিয়ার হেজেমনিকে অ্যাকসেপ্ট করে নাই। এভরি সিঙ্গেল কান্ট্রি অফ সাউথ এশিয়া হ্যাভ রিজেক্টেড ইন্ডিয়ান হেজেমনি এক্সেপ্ট মে বি ভুটান, একমাত্র ভুটান। এবং বাংলাদেশেও 15 বছর বাংলাদেশ সারেন্ডার করেছিল ইন্ডিয়ান হেজেমনির কাছে ডিউরিং দ্য পিরিয়ড অফ শেখ হাসিনা। এই 15 বছর বাংলাদেশ ভারতের একটা অলিখিত উপনিবেশে পরিণত হয়েছিল, এটাই সত্য। এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে শেষ পর্যন্ত হাসিনাকে পালিয়ে দলবল নিয়ে ভারতেই আশ্রয় নিতে হয়েছে, বিকজ দে ওয়ার স্টুজেস অফ ইন্ডিয়া, এজেন্টস অফ ইন্ডিয়া। তো এজেন্টস অফ ইন্ডিয়াদের ইন্ডিয়াতে গিয়েই তাদেরকে পালাতে হয়েছে। তো এই যে এত বছর ধরে 1947 থেকে আজ পর্যন্ত এত বছর ধরে ইন্ডিয়া হেজেমনিক কন্ট্রোল এস্টাবলিশ করতে পারে নাই, এর জন্যে আমি রিপিট করছি, প্রথমেই বলেছি, এর জন্যে পাকিস্তানের ক্রেডিট সব থেকে বেশি। এবং এখন যেহেতু পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে, সুতরাং আপনারা যে কোনো ইতিহাসের ছাত্র কিংবা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র কিংবা আইআরের ছাত্র এটা মানতে বাধ্য হবে যে সাউথ এশিয়াতে আর কখনো ভারতীয় হেজেমনি প্রতিষ্ঠা করা সম্ভব না, কারণ ইন্ডিয়ান চ্যালেঞ্জ উইল অলওয়েজ বি দেয়ার। যে কারণে পাকিস্তানকে দুর্বল করার জন্য এখন ইন্ডিয়া আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করবার চেষ্টা করছে, কারণ তারা মনে করছে যে আফগানিস্তানের সাথে যদি আমি বন্ধুত্ব করতে পারি তাহলে পাকিস্তানকে আমি এনসার্কেল করতে পারবো, এইদিকে ইন্ডিয়া এইদিকে আফগানিস্তান। যদি এনসার্কেল করতে পারে পাকিস্তানকে তাহলে পরে পাকিস্তান দুর্বল হবে। এটার কারণে ইন্ডিয়ার এখন মনোযোগ আমি মনে করি অন্য দেশের তুলনায় সাউথ এশিয়ার আফগানিস্তানের উপরে সব থেকে বেশি, যে আফগানিস্তানকে কন্ট্রোল করতে পারলেই পাকিস্তানকে দুর্বল করা সম্ভব হবে। কি পারবে কি পারবে না এটা ভবিষ্যতের ব্যাপার। আবারও বলে রাখি, কোনো নিউক্লিয়ার পাওয়ারকে কখনো দুর্বল করা যায় না, এটা ইম্পসিবল। কারণ নিউক্লিয়ার পাওয়ার যখন মনে করবে যে আমি যুদ্ধে হেরে যাব, তখন সে আর চিন্তা করবে না, সে স্টার্ট করে দিবে নিউক্লিয়ার ওয়ার। অ্যান্ড ওয়ান্স দ্য নিউক্লিয়ার ওয়ার স্টার্টস, ইট ইজ এন্ড অফ এভরিবডি। তো সেই দিক দিয়ে পাকিস্তান মনে হয় তার সিকিউরিটি তারা এস্টাবলিশ করতে পেরেছে। পাকিস্তানের মেইন প্রবলেম হচ্ছে তার ইকোনমিক উইকনেস, কারণ ইকোনমি যদি দুর্বল থাকে তাহলে একটা রাষ্ট্র বেশি দূর যেতে পারে না। এবং পাকিস্তানের মেইন প্রবলেম ওদের ইকোনমি, এবং সেটা ভিন্ন আলোচনা, ওই আলোচনায় আমরা অন্য দিন হয়তো যেতে পারি, ওই অন্য কোনো সাবজেক্টে আমার বক্তৃতার মধ্যে ওটা যদি থাকে তাহলে সেই আলোচনায় আমরা যাব যে পাকিস্তানের দুর্বলতাটা কোথায়। তবু আজকে শুধু দুটো বলে রাখি, দুটো দুর্বলতা পাকিস্তানের আছে। একটা দুর্বলতা তো আমি বললাম ইকোনমি, আর দ্বিতীয় দুর্বলতা হচ্ছে পাকিস্তানে যেহেতু অনেক ভাষাভাষী মানুষ আছেন, সেই কারণে পাকিস্তান অ্যাজ এ ইউনিফাইড স্টেট হিসেবে গড়ে উঠতে পারে নাই। এবং সেটার পিছনে আবার ডেমোক্রেসি না থাকাটা একটা দায়ী, কারণ ইন্ডিয়াতেও তো অনেক ভাষাভাষী লোক আছে। ইন্ডিয়া তো নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া, কত রকম মানুষজন, ভাষা 18টা না 20টা ভাষা, কিন্তু ইন্ডিয়াতে অ্যাজ এ সিঙ্গেল স্টেট সার্ভাইভ করছে এখনো, বিকজ ইন্ডিয়াতে ডেমোক্রেসি আছে। কারণ জনগণ একটা ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করতে পারে। পাকিস্তানে আনফর্চুনেটলি পাকিস্তানের শাসকরা 1947 থেকেই এই জিনিসটা করেন নাই। এই জিনিসটা করেন নাই বলেই পাকিস্তান অ্যাজ এ নেশন এটা ডেভেলপ করতে পারে নাই। এদের মধ্যে বেলুচিস্তানে যুদ্ধ চলছে, সেখানে খাইবার পাখতুনখাতে যুদ্ধ চলছে, পাকিস্তানের রেগুলার। তো এগুলো পাকিস্তানের ফান্ডামেন্টাল মিস্টেক। আর একটা মিস্টেক আছে বলে আমি মনে করি পাকিস্তানের, এটা আমার নিজের ধারণা, যে পাকিস্তান জন্ম হয়েছিল অ্যাজ এ ল্যান্ড ফর দ্য মুসলিম পিপল, ইন্ডিয়ান মুসলিমস। সুতরাং পাকিস্তানে ইসলামিক যে ভাবধারা, পাকিস্তানের শাসন ক্ষমতায় ইসলামিক ভাবধারাটা
প্রধান ভূমিকা পালন করা উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি এটা পাকিস্তানে কখনো হয় নাই। যেমন বাংলাদেশ কেন আলাদা হলো, বাংলাদেশ স্বাধীন হলো কেন, বাংলাদেশ স্বাধীনতার বীজ এটা কবে বপন হলো? আপনারা মনে করেন 1970 ইলেকশনে শেখ মুজিবকে ক্ষমতা দেয় না এই কারণে, এটা একটা কারণ, কিন্তু এটা ফান্ডামেন্টাল রিজন না। ফান্ডামেন্টাল রিজন ইজ সামথিং ডিফারেন্ট। ফান্ডামেন্টাল রিজন হলো যেই দিন বাংলাদেশে আমাদের মধ্যে আমাদের মনে হয়েছে যে আমরা বাঙালি হিসেবে আলাদা জাতি, আমরা পাকিস্তানি নই, উই আর বেঙ্গলি, সেই দিনই পাকিস্তান নামক রাষ্ট্রের মৃত্যু হয়েছে, অন্তত আমাদের দিক থেকে। কারণ আমরা পাকিস্তান হয়েছিলাম কেন, আমরা পাকিস্তানে পার্ট হয়েছিলাম কেন? অ্যাজ এ মুসলিম। সো ইসলাম ওয়াজ দ্য, ওই যে বলে না গ্লুটা কি, মানে কি আটকে রেখেছিল? ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মধ্যে 2000 কিলোমিটারের পার্থক্য, আমাদের জিওগ্রাফিকে সেপারেটেড, আমাদের মধ্যে কোনো কালচারাল অ্যাফিনিটি নাই, আমাদের একটাই কমন ছিল রিলিজিয়ন ইসলাম। তারা মুসলমান, আমরা মুসলমান, এই জন্যে পাকিস্তান তৈরি হয়েছিল। আদারওয়াইজ ইট ওয়াজ এ আনন্যাচারাল কান্ট্রি। এরকম কান্ট্রি দুনিয়াতে কোথাও নাই যে 2000 মাইল দূরে দুই অংশ একটা দেশের এবং মাঝখানে শত্রু দেশ। ইন্ডিয়া ইজ ইম্পসিবল, ইটস নট এ প্র্যাকটিক্যাল কান্ট্রি। তো যে মুহূর্তে আমাদের কাছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য এথনিক আইডেন্টিটি ওয়াজ মোর পাওয়ারফুল দ্যান দ্য রিলিজিয়াস আইডেন্টিটি, সেই মুহূর্তেই তো পাকিস্তানের সাথে আমাদের বন্ধন ছিন্ন হয়ে গেছিল। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যে উত্থান বা আলাপ আলোচনা, এটা শুরুই হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে, এথনিক আন্দোলনের মাধ্যমে এটা শুরু হয়েছিল। ওই জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমেই পাকিস্তান ভাঙার প্রথম বীজ। তারপরেও পাকিস্তানকে সেভ করা যেত যদি পাকিস্তানে গণতন্ত্র থাকতো, তাহলে পাকিস্তান সেভ করা যেত। কিন্তু পাকিস্তানে কখনো আজ পর্যন্ত আপনি দেখেন পাকিস্তানের সব থেকে পপুলার লিডার কে? ইমরান খান। এই মুহূর্তে যদি ফেয়ার নির্বাচন হয় আমি নিশ্চিত যে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করবে, কিন্তু পাকিস্তানে নির্বাচন হচ্ছে না, ডেমোক্রেসি নাই, আজ পর্যন্ত নাই। দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল উইকনেস। এই উইকনেস থেকে যদি উঠতে না পারে তাহলে পাকিস্তান অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন অ্যান্ড ইউনাইটেড নেশন খুব বড় হয়ে দাঁড়াতে পারবে না। যাই হোক, আজকে পাকিস্তান নিয়ে আলোচনা আমাদের প্রধান উদ্দেশ্য না, প্রধান উদ্দেশ্য সাউথ এশিয়া ইন্ডিয়ান হেজেমনি নিয়ে আলোচনা করা। তো পাকিস্তান ইন্ডিয়ান হেজেমনিকে চ্যালেঞ্জ করতে পেরেছে। তো আমাদের এই যে আজকে তো আমাদের তৃতীয় সেশন চলছে এই ওয়ার্কশপের, আমাদের মেইন আলোচনাটা ছিল যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে ইন্ডিয়া অ্যাজ এ হেজেমনিক পাওয়ার কতটা পাওয়ারফুল, এবং ইন্ডিয়া কি আসলেই একটা হেজেমনিক পাওয়ার হতে পেরেছে সাউথ এশিয়ায়। তো সেটা বলতে গিয়ে আপনাদের মনে আছে কিনা, প্রথম ক্লাসের দিন আমি বলেছিলাম যে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করেছি। এই ম্যাট্রিক্সটা তৈরি করেছি আমি, যেখানে ওই ম্যাট্রিক্সে আমি তৈরি করেছি, যেখানে আমি চেষ্টা করেছি যে একটা হেজেমনিক রাষ্ট্রকে ডিফাইন করবার জন্যে, ডেফিনেশনটা আমি দিয়েছি সহজ করবার জন্যে এই ম্যাট্রিক্সের মাধ্যমে। তো আমরা আগে প্রথমে দেখব যে একটা রাষ্ট্রের, একটা রিজিয়নে পাওয়ারফুল রাষ্ট্রের আইডেন্টিটি কয় রকম হতে পারে, কি ধরনের আইডেন্টিটি হতে পারে। আমি এটাকে বলছি রিজিওনাল পাওয়ার টাইপোলজি, এই ম্যাট্রিক্সটার নাম। তো রিজিওনাল পাওয়ার টাইপোলজি বলতে আমি যেটা মিন করছি যে একটা রাষ্ট্র, ভারত, এখানে ইন্ডিয়া, এই ক্ষেত্রে সাউথ এশিয়াতে, এটা সব রিজনের জন্যই প্রযোজ্য। আমি ভারতকে পরে নিয়ে আসবো। এটা একটা জেনারেলাইজড টাইপোলজি যে একটা রাষ্ট্র একটা রিজনে কোন ভূমিকায় অবতীর্ণ হতে পারে, কিভাবে আমরা সেই রাষ্ট্রকে ডিফাইন করতে পারি। এখানে আমরা পাওয়ার এলিমেন্ট ডিনোমিনেটর, এখানে আপনারা দেখেন আইডেন্টিটি করেছি আমি 5টা। একটা রাষ্ট্রের 5টা আইডেন্টিটি থাকতে পারে। একটা কি পোটেনশিয়াল পাওয়ার, 2 নম্বর ডিট্যাচড পাওয়ার, 3 নম্বর লিডার, 4 নম্বর হেজেমন, 5 নম্বর ডোমিনেটর। এই 5টা, এবং এগুলোকে আমি ভাগ করব এভাবে
প্রথমে হচ্ছে সেলফ পারসেপশন, তার মানে ওই রাষ্ট্র নিজেকে কি মনে করে, ওই রাষ্ট্রটা নিজেকে কি মনে করে, এটা গুরুত্বপূর্ণ। তো যে পোটেনশিয়াল পাওয়ার, সে মনে করে যে আমি এই রাষ্ট্রে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করতে চাই অন্য দেশগুলোর মধ্যে, এই পর্যন্তই তার ইচ্ছা থাকে একটা পোটেনশিয়াল পাওয়ারের। আর ডিটাচ পাওয়ার যেটা, সেটা হলো যে সেই রাষ্ট্র এখন ক্ষমতাবান হয়ে গেছে, কিন্তু তার কন্ট্রোল করবার ইচ্ছা নাই। সে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, যে ঠিক আছে আমি ক্ষমতাবান এই রিজনে, কিন্তু আমি কারো উপরে ডমিনেট করব না, আমার সবার সাথে একটা সুসম্পর্ক থাকবে এবং আমার সাথে তারাও সহাবস্থানের মধ্যে থাকবে। 3 নম্বর হচ্ছে লিডার। লিডার হচ্ছে যে তারা পাওয়ারফুল এবং লিডার নিজে নিজেকে লিডার বলে না, লিডারকে ফলোয়াররা লিডার বলে। ফলোয়াররা তার মানে অন্যান্য রাষ্ট্র যেগুলো আছে তারা তার নেতৃত্ব মেনে নেয়, যে হ্যাঁ উনি আমাদের নেতা। যেরকম আমরা রাজনীতিতেও করতে পারি, আমরা আমাদের এলাকায় করি, পাড়ায় মহল্লায় উনি আমাদের নেতা। তো সেরকম এই রাষ্ট্র, এই লিডার হচ্ছে মেনে নেয় এবং সেই লিডার মনে করে যে আমার উন্নতি মানে সবার উন্নতি, কিংবা সবার উন্নতি মানে আমার উন্নতি। এটা হচ্ছে লিডারের ডেফিনেশন। সেলফ পারসেপশন, হেজেমন চিন্তা করে যে আমি, আমার মিলিটারি পাওয়ার আছে, আমার কথা শুনে চলতে হবে, এটা হলো হেজেমন। তার মানে সে আর লিডারে নাই, তাকে মানছে না, অন্যেরা তাকে মানে না। পাড়ার মাস্তান, তাকে কেউ নেতা মানে না, কিন্তু পাড়ার মাস্তানি করে। তো হেজেমন ব্যাপারটা ওরকমই, যে আমি এখানকার নেতা, আমাকে মানতে হবে। আর ডোমিনেটর হচ্ছে যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। যেমন এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ বিহেভিং লাইক ডোমিনেটর, যা ইচ্ছা তাই করছে প্রেসিডেন্ট ট্রাম্প। নিকারাগুয়ার পাশে সে বম্বিং করে মানুষজন মেরে ফেলছে, কেন বলতেছে? ওই সমুদ্রের মধ্যে, প্যাসিফিক ওশনে, আরে আটলান্টিক ওশনে বম্বিং করছে। কেন বম্বিং করছে? সে বলছে যে এটাতে ড্রাগ নিয়ে আসছে। তার মানে সে যে দেশের সাথে যা চায় সেটা করতে পারে, এটা হচ্ছে ডোমিনেটর। ডোমিনেটরের এই যুগে সব থেকে বড় এক্সাম্পল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলো ডোমিনেটর। এটা হলো সেলফ পারসেপশন, এবং সে মনে করে আমিই শ্রেষ্ঠ, আমার চেয়ে বড় কেউ নাই, আমিই শ্রেষ্ঠ। এটা হলো সেলফ পারসেপশন। এরপরে আসি আমরা মিলিটারি ক্যাপাবিলিটি। এখন বললেই তো হবে না, মিলিটারি ক্যাপাবিলিটি তো থাকতে হবে, না থাকলে কি করে হবে? এখানে হলো মিলিটারি ক্যাপাবিলিটি, সেখানে হলো পটেনশিয়াল পাওয়ারের হলো যে আর্লি স্টেজ, খুব বেশি মিলিটারি পাওয়ার তার হয় নাই। ডিটাচ পাওয়ারের মিলিটারি পাওয়ার হয়েছে, কিন্তু সেটা সে অ্যাপ্লাই করতে চায় না। লিডারের ক্ষেত্রেও তাই, যদি তাকে আক্রমণ কেউ করে তাহলে সে নিজেকে বাঁচায়, কিন্তু নিজের থেকে কাউকে সে আক্রমণ করে না। এটা হলো লিডার। হেজেমন এবং ডমিনেটর, সে আক্রমণ ছাড়া কিছু বোঝে না, সে নিজে আক্রমণই করে। তার কাজ হচ্ছে আমার গায়ের জোর আছে, আমি আক্রমণ করব। এটা হচ্ছে হেজেমন আর ডমিনেটরের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আসি আমরা ইকোনমিক ক্যাপাবিলিটি। পোটেনশিয়াল পাওয়ারের ক্ষেত্রে নর্মালি মিডল ইনকাম গ্রুপ থাকে, তারা পোটেনশিয়াল পাওয়ার। ডিটাচ পাওয়ারে আপার ইনকাম হতে পারে, অথবা আপার মিডল ইনকাম হতে পারে। লিডারের ক্ষেত্রে আপার মিডল এবং হাই ইনকাম গ্রুপ হতে হবে, তার টাকা না থাকলে সে লিডার হতে পারবে না। আর হেজেমন আর ডোমিনেটর তো অবশ্যই ইকোনমিক্যালি ভেরি স্ট্রং হতে হবে। আমেরিকা পারে কেন? কারণ ওয়ার্ল্ড ইকোনমি সে কন্ট্রোল করে। যদি সে ওয়ার্ল্ড ইকোনমি কন্ট্রোল না করতো, তাহলে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প যে বিহেভ করেন, এটা উনি করতে পারতেন না, তার ইকোনমিক পাওয়ার না থাকলে, ইকোনমিক মাসল না থাকলে। এটা হলো ইকোনমিক ক্যাপাবিলিটি। এটা ইন্টারেস্টিং। এরপরে হলো কালচারাল ডোমিনেশন এবং সফট পাওয়ার। এটাও প্রয়োজন। এটা আপনারা বুঝবেন যে শুধুমাত্র মিলিটারি পাওয়ার দিয়ে একটা রাষ্ট্রকে কন্ট্রোল করা যায় না, তার জন্য সফট পাওয়ার লাগে। সফট পাওয়ার মানে কি? সফট পাওয়ার মানে ইন্ডিয়ান সিনেমা, সফট পাওয়ার মানে ইন্ডিয়ান গান, মিউজিক, সফট পাওয়ার মানে ক্রিকেট খেলা, ইন্ডিয়ান ক্রিকেট। সফট পাওয়ার মানে ইভেন ডেমোক্রেসি ইজ অলসো সফট পাওয়ার। ইন্ডিয়ান একটা সময় ছিল, ইন্ডিয়া বলতো এখনো বলে উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে কি? এখানে কোনো মিলিটারি পাওয়ার নাই, দ্যাট ইজ দ্য সফট পাওয়ার। তারা বলে যে আমি ডেমোক্রেটিক পাওয়ার। সুতরাং
আমার কথা শুনতে হবে, আমার এখানে ডেমোক্রেসি আছে। আমি পাকিস্তানের কথা একটু আগে বলছিলাম যে পাকিস্তান সাকসেসফুল হতে পারছে না কেন, বিকজ পাকিস্তানে ডেমোক্রেসি নাই। ডেমোক্রেসি লাগবে সফট পাওয়ারের জন্যে। তো সফট পাওয়ারের এই এরকম পোটেনশিয়াল পাওয়ারের ক্ষেত্রে সফট পাওয়ার খুব একটা থাকে না, ডিট্যাচ পাওয়ারের ক্ষেত্রে থাকতে পারে। লিডারের ক্ষেত্রে অবশ্যই কালচারাল ইনফ্লুয়েন্স লাগবে, কালচারাল ইনফ্লুয়েন্স ছাড়া কেউ লিডার হইতে পারবে না। লিডারের ক্যারেক্টারিস্টিক কালচারাল ইনফ্লুয়েন্স লাগবে। হেজেমন এবং ডোমিনেটরের ক্ষেত্রে কালচারাল ইনফ্লুয়েন্স না, কালচারাল ডোমিনেশন থাকবে। তো এগুলো আমি করছি অ্যাজ এ জেনারেলাইজড আইডেন্টিটি। এরপরে ইন্ডিয়াকে আমরা ফেলবো, এই চার্টের মধ্যে আমরা ইন্ডিয়াকে ফেলবো লাস্ট স্লাইডে গিয়ে। নেক্সট, আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স টু হেজেমনি উইদিন স্মলার নেশনস। তার মানে হচ্ছে যে আপনি হেজেমন তো হতে পারবেন, কিন্তু হেজেমনির বিরুদ্ধে তো এক ধরনের রেজিস্ট্যান্স তো গ্রো করবে। তো সেটা বুঝতে হবে আমাদেরকে। পটেনশিয়াল পাওয়ারের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের প্রশ্ন আসে না, স্টেজ এখনো আসে নাই, কারণ সে তো কাউকে কন্ট্রোল করতে চাচ্ছে না। কন্ট্রোল করতে না চাইলে রেজিস্ট্যান্স আসবে না। ডিট্যাচ পাওয়ারের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সের প্রয়োজন নাই। লিডারের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের প্রয়োজন নাই, কারণ লিডার তো নিজে জোর করে লিডার হয় নাই, ফলোয়াররা তাকে লিডার বানিয়েছে, এখানে রেজিস্ট্যান্সের দরকার নাই। হেজেমন এবং ডোমিনেটরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স স্টার্ট হয়, যেটা আমরা বাংলাদেশে দেখেছি, সাউথ এশিয়ার অন্যান্য দেশে দেখেছি। সুতরাং হেজেমন যে হবে তার রেজিস্ট্যান্স তাকে সহ্য করতে হবে, কারণ কোনো লোকই নিজের স্বাধীনতা বিসর্জন দিতে চায় না। নেক্সট পয়েন্ট, চ্যালেঞ্জ ফ্রম কম্পিটিং ইন্ট্রা রিজিওনাল অ্যাক্টর। আপনি হেজেমন হইতে চান, খুব ভালো কথা। আপনার বাইরের দেশগুলো কি আপনাকে মানবে? যেমন ইন্ডিয়া যদি হেজেমন হতে চায়, চায়না কি মানবে ইন্ডিয়াকে? দিস ইজ ইম্পর্টেন্ট। কাজে এটাও একটা, এই ম্যাট্রিক্সে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো কম্পিটিং অ্যাক্টর। আচ্ছা, এখানে পোটেনশিয়াল পাওয়ারের ক্ষেত্রে এই প্রশ্ন আসে না, ডিট্যাচডের ক্ষেত্রেও এই প্রশ্ন খুব একটা আসে না, লিডারের ক্ষেত্রেও আসে না, এই জন্যে যে সে তো ডোমিনেট করছে না। হেজেমন এবং ডোমিনেটরের ক্ষেত্রে এই প্রশ্ন আসে। কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি, কোনো কোনো সময় ইন্ট্রা রিজিওনাল অ্যাক্টর তারা কোনো কোনো রিজিওনাল হেজেমনিক পাওয়ারকে সহায়তা করে। এক্সাম্পল দেই আপনাদেরকে, ইসরায়েল। ইসরায়েল ইজ এ রিজিওনাল হেজেমনিক পাওয়ার। মিডল ইস্টে সব থেকে ক্ষমতাবান রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। কিন্তু ইসরায়েল যে ইসরায়েল হয়ে উঠতে পারলো, এটার পিছনে প্রধান ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রের। তো মার্কিন যুক্তরাষ্ট্র হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাওয়ার। তো তারা ইসরায়েলকে সাহায্য করছে হেজেমনিক পাওয়ার হয়ে যাওয়ার জন্যে। কেন? তার নিজস্ব স্বার্থ, তার নিজস্ব স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ে। সুতরাং ইন্ডিয়ার ক্ষেত্রে আমেরিকা যদি চিন্তা করে যে হ্যাঁ, আমি ইন্ডিয়াকে হেজেমনিক পাওয়ার গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে ইন্ডিয়া হেজেমনিক পাওয়ার হয়ে উঠতে পারে। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, ইন্ডিয়ার পাশে হলো চায়না। ইসরায়েলের পাশে এরকম কোনো শক্তিশালী দ্বিতীয় কোনো দেশ নাই। তাহলে পরে ইসরায়েলের পক্ষে এটা কষ্ট হতো এরকম বিহেভ করতে, যদি ইসরায়েলের সাথে ক্ষমতা দেখাতে পারে এরকম কোনো আরব রাষ্ট্র মিডল ইস্টে থাকতো। সুতরাং ইসরায়েল যেটা পেরেছে, ইন্ডিয়ার পক্ষে এটা পারা সম্ভব না। বাট এই পয়েন্টটা আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোনো কোনো সময় এক্সট্রা রিজিওনাল পাওয়ার যারা থাকে, তাদের নিজেদের স্বার্থে তারা এই ধরনের হেজেমন তৈরি করে। এটা বুঝতে হবে আপনাদেরকে যে তারা তৈরি করতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো একটা সময় ইন্ডিয়াকে আমেরিকা আবার মানে শক্তিশালী দেখতে চাইতে পারে। বর্তমানে ইন্ডিয়া একটু বিপদের মধ্যে আছে, সেই আলোচনায় আমি আসবো যখন আমরা ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা গেল তাহলে চ্যালেঞ্জ ফ্রম কম্পিটিং ইন্ট্রা রিজিওনাল অ্যাক্টর। সরি, আমি বলছিলাম এটা এক্সট্রা। ইন্ট্রার ক্ষেত্রে হচ্ছে, ইন্ট্রাটা হচ্ছে যে ওই রিজিয়নের মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকে কিনা। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে পাকিস্তান ইজ এ চ্যালেঞ্জ, বাট মিডল ইস্টে কি বলে, ইসরায়েলের কোনো চ্যালেঞ্জ নাই, মানে ওই লোকালিটির মধ্যে ইসরায়েলের কোনো চ্যালেঞ্জ নাই। কিন্তু সাউথ এশিয়াতে ইন্ডিয়ার চ্যালেঞ্জ করছে পাকিস্তান। আর এক্সট্রার ক্ষেত্রে আমি যেটা বললাম যে এক্সট্রার ক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে,
ইন্ডিয়ার ক্ষেত্রে এই সাহায্যটা নাই। আর একটা হচ্ছে রেজলিউশন অফ লেজিটিমেসি, তার মানে হচ্ছে যে আপনি যে একটা হেজেমনিক পাওয়ার হবেন সেটার একটা ইন্টারন্যাশনাল লেজিটিমেসি লাগবে, আপনাকে মানতে হবে। আপনি পাওয়ার হয়েছেন, আপনার পাওয়ারকে কেউ মানে না, তাহলে তো আপনি পাওয়ার হতে পারলেন না। কাজে পাওয়ার হতে হলে আপনার একটা লেজিটিমেসি লাগবে। তাহলে এই হচ্ছে ইন সামারি দিজ আর দ্য 5-6 পয়েন্টস আপনাদেরকে মনে রাখতে হবে। আমি আবার একটু শুধু হেডিংগুলো রিপিট করে দেই। একটা হচ্ছে সেলফ পারসেপশন, 2 নম্বরে হচ্ছে মিলিটারি ক্যাপাবিলিটি, 3 নম্বরে হচ্ছে ইকোনমিক ক্যাপাবিলিটি, 4 নম্বর কালচারাল ডোমিনেশন অ্যান্ড সফট পাওয়ার, 5 নম্বরে রেজিস্ট্যান্স টু হেজেমনি উইদিন স্মলার নেশনস, 6 নম্বরে চ্যালেঞ্জ ফ্রম কম্পিটিং ইন্ট্রা রিজিওনাল অ্যাক্টর, আর 7 নম্বরে রোল অফ কম্পিটিং এক্সট্রা রিজিওনাল অ্যাক্টর, রেজলিউশন অফ লেজিটিমেসি। এই 7টা পয়েন্ট। এখন এই 7টা পয়েন্ট যদি আমরা বুঝে থাকি, এখন ভারতকে আমরা এখানে ফেলার চেষ্টা করি। এই ইন্ডিয়া অ্যাজ এ রিজিওনাল পাওয়ার, তাহলে ইন্ডিয়া তাহলে আমরা কোথায় ফেলবো এই 7 পয়েন্টে যদি আমরা চিন্তা করি? তাহলে একে একে আসি আমরা। প্রথমে আসি সেলফ পারসেপশন। সেলফ পারসেপশনের ক্ষেত্রে আমরা যদি ভারতের ইতিহাস বর্ণনা করি, একটু আগে আমি আপনাদেরকে ইন্দিরা ডক্ট্রিনের কথা বলেছি যে ভারত ইজ নট এনি আদার কান্ট্রি, ভারত ইজ এ স্পেশাল কান্ট্রি। তাহলে সেলফ পারসেপশনের দিকে যদি আমরা চিন্তা করি, এবং মোদি নিজেকে কি বলে? বিশ্বগুরু। বিশ্বগুরু শব্দ কিন্তু এখন খুব পপুলার ইন্ডিয়াতে, বিজেপির ন্যারেটিভে বিশ্বগুরু, তার মানে ইন্ডিয়া ইজ বিশ্বগুরু, মোদি ইজ বিশ্বগুরু। তার মানে ইন্ডিয়ান সেলফ পারসেপশন হচ্ছে যে আমি শ্রেষ্ঠ। সুতরাং ইন্ডিয়ান সেলফ পারসেপশনে ইন্ডিয়া ইজ এ হেজেমন। আচ্ছা, 2 নম্বরে আসেন মিলিটারি ক্যাপাবিলিটি। ইন্ডিয়া ইজ এ স্ট্রং মিলিটারি পাওয়ার, কোনো সন্দেহ নাই, নিউক্লিয়ার পাওয়ার। সুতরাং ওই আমি একটু আগে যে টাইপোলজি আপনাদেরকে দেখালাম, সেই টাইপোলজি অনুযায়ী মিলিটারি ক্যাপাবিলিটিতেও ইন্ডিয়া ইজ এ হেজেমন। 3 নম্বরে আসেন ইকোনমিক ক্যাপাবিলিটি। আচ্ছা, ইকোনমিক ক্যাপাবিলিটি আবার একটু ইন্টারেস্টিং হচ্ছে, একটু আগে আপনাদেরকে আমি বলেছি ইন্ডিয়া ইজ এ বিগ ইকোনমিক পাওয়ার, নিয়ারলি $4 ট্রিলিয়ন তাদের জিডিপি। তো মনে হতে পারে ইন্ডিয়া তো আসলে ইকোনমিক্যালিও খুব পাওয়ারফুল কান্ট্রি। নট ট্রু। ইন্ডিয়া ইজ নট ইকোনমিক্যালি পাওয়ারফুল কান্ট্রি, বিকজ শুধু জিডিপি দেখলে আমার হবে না, আমার পার ক্যাপিটা জিডিপি দেখতে হবে। তো পার ক্যাপিটা জিডিপিতে ইন্ডিয়ার মাত্র $2800, $2800 পার ক্যাপিটা জিডিপি অফ ইন্ডিয়া, হুইচ ইজ লেস দ্যান বাংলাদেশ। এখনো বাংলাদেশের চেয়ে কম। তো যে দেশ বাংলাদেশের চেয়ে কম পার ক্যাপিটা জিডিপি, তার ইকোনমিক পাওয়ারে হেজেমন হওয়ার কোনো সুযোগ নাই। সে এখনো একটা উঠতি ইকোনমি, রাইজিং ইকোনমি, এখনো একটা পোটেনশিয়াল পাওয়ার। সুতরাং এই 3 নম্বর ক্ষেত্রে এসে আমরা দেখছি এখানে ইন্ডিয়ার হেজেমন হওয়ার মতো ক্যাপাবিলিটি নাই। ইন্ডিয়া ইজ পোটেনশিয়াল পাওয়ার। 4 নম্বরে আসি আমরা, সফট পাওয়ার। সফট পাওয়ারে ইন্ডিয়া ইজ ভেরি পাওয়ারফুল। আপনারা সবাই হিন্দি সিনেমা দেখেন, সবাই আপনারা শাহরুখ খানের ভক্ত, হ্যাঁ, ইন্ডিয়ান গান শোনেন, ইন্ডিয়ান মিউজিক শোনেন, কেউ কেউ ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভক্ত। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক পাওয়ার। সো ইন্ডিয়ান সফট পাওয়ার তো আছেই। আমাদের দেশে একটা শ্রেণী আছে যারা কলকাতার সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করে। দিস ইজ হেজেমনিক পাওয়ার। এটাই কালচারাল পাওয়ার। এই কালচারাল পাওয়ারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এবং শুধু এটা বাংলাদেশে না, আপনি সাউথ এশিয়ার দিকে তাকান, নেপালের কালচার ইজ সেম লাইক ইন্ডিয়া। সো নেপালে কমপ্লিটলি, যদিও নেপাল ইন্ডিয়ান হেজেমনি মানে না, তারা ফাইট করে, কিন্তু কালচারালি আন্ডার ইন্ডিয়ান কন্ট্রোল নেপাল। ভুটান আন্ডার ইন্ডিয়ান কন্ট্রোল। সো বেশিরভাগ রাষ্ট্র এই সাউথ এশিয়াতে ইন্ডিয়ান কালচারাল কন্ট্রোলের মধ্যে আছে। এই জন্য সফট পাওয়ারের দিক বিবেচনা করলে ইন্ডিয়া ইজ এ হেজেমনিক পাওয়ার, সে হেজেমনিক পাওয়ার হতে পারে। এরপরে আসেন আপনি চ্যালেঞ্জ ফ্রম ইন্ট্রা রিজিওনাল পাওয়ার। চ্যালেঞ্জ ফ্রম ইন্ট্রা রিজিওনাল স্টেট। আমরা এতক্ষণ আলোচনাই করলাম যে ইন্ডিয়াকে হেজেমনিক পাওয়ার হতে দেয় নাই
পাকিস্তান। সুতরাং এই পয়েন্টে দিলে যে চ্যালেঞ্জ ফ্রম ইন্ডিয়া রিজনাল স্টেটসে ইন্ডিয়া এখনো হেজেমনিক পাওয়ার হতে পারে নাই। নেক্সট, এক্সট্রা রিজনাল কম্পিটিশন, এখানেও ইন্ডিয়া হেজেমন হতে পারে নাই, কারণ চায়না। কারণ চায়না ইন্ডিয়াকে হেজেমনিক পাওয়ার হিসেবে গড়ে উঠতে দিবে না। তার একটা প্রমাণ আপনাদেরকে দেই। কদিন আগেও চায়না বলেছে অরুণাচল প্রদেশ তার, মানে অরুণাচল যে ইন্ডিয়ান প্রভিন্স, এটাও ইন্ডিয়া মানে, চায়না এটা মানে না। তারা দাবি করে অরুণাচল আমাদের, এবং তাদের একটা নাম আছে, চাইনিজ একটা নাম আছে অরুণাচল প্রদেশে, ওই নামে তারা ডাকে। সুতরাং এক্সট্রা রিজিওনাল কম্পিটিশনেও ইন্ডিয়ার পক্ষে হেজেমন হওয়া সম্ভব হয় নাই এখন পর্যন্ত। ফাইনাল পয়েন্ট, গ্লোবাল লেজিটিমেসি। আগেই বলেছি যে আপনি তো নিজেকে হেজেমন বললেই হবে না, আপনাকে মানতে হবে যে আপনি হেজেমন হয়েছেন। গ্লোবালি ইন্ডিয়ার কোনো লেজিটিমেসি নাই, ইন্ডিয়াকে কেউ হেজেমনিক পাওয়ার হিসেবে মানে না, এমনকি আমেরিকাও মানে না, কেউই মানে না ইন্ডিয়াকে হেজেমনিক পাওয়ার। এবং আমি মনে করি বর্তমান সময়ে ইন্ডিয়ার ইতিহাসে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিক রাজনীতিতে ইন্ডিয়া সব থেকে আইসোলেটেড অবস্থায় আছে। ইন্ডিয়া আজ পর্যন্ত এত আইসোলেটেড অবস্থায় ছিল না। এবং আপনি দেখেন যে কদিন পরে নেতানিয়াহু আসছে ইন্ডিয়াতে ভিজিট করতে, এখন ভিজিট করছে পুতিন। সো বেসিক্যালি ইন্ডিয়া এখন চেষ্টা করছে ইসরায়েলের সাহায্যে সে আমেরিকান সাপোর্ট ফিরে পাওয়ার চেষ্টা করছে। আমেরিকান সাপোর্টটা এখন ইন্ডিয়ার নাই, ইউরোপিয়ান সাপোর্টও ইন্ডিয়ার নাই, এবং নরেন্দ্র মোদীরও ইন্টারন্যাশনালি ওই স্ট্যাচার নাই অ্যাজ এ ইন্টারন্যাশনাল লিডার হিসাবে। নরেন্দ্র মোদীকে কেউ মানে না। বরং আমি বলবো জওহরলাল নেহরুকে অনেক বড় নেতা মানত তার সময়, না 60s। আপনারা অনেকেই হয়তো জানেন, কেউ জানেন না যে ন্যাম নামে একটা সংগঠন হয়েছিল, নন অ্যালাইন মুভমেন্ট। এই নন অ্যালাইন মুভমেন্টের নেতা ছিলেন নেহরু, নন অ্যালাইন মুভমেন্টের নেতা ছিল টিটো, জামাল আব্দুল নাসের, সুকার্ণ, নক্রুমা, এরা সবাই নন অ্যালাইন মুভমেন্টের নেতা ছিল, এবং এরা প্রত্যেকেই বিশাল নেতা, ওই সময়ের গ্লোবাল লিডার এরা সবাই। কাজেই যে লেভেলটা জওহরলাল নেহরুর ছিল, কিংবা এমনকি যে লেভেলটা ইন্দিরা গান্ধীর ছিল, সেই লেভেল কিন্তু নরেন্দ্র মোদীর নাই। কাজেই আন্তর্জাতিক রাজনীতিতে ইন্ডিয়া কিছুটা একঘরে হয়ে আছে এখন। কিছুদিন আগে আপনারা জানেন কোয়াড নামে একটা সংগঠন গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, যাতে ছিল আমেরিকা, জাপান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। এখন কিন্তু কোয়াডকে বাইপাস করে ফেলেছে আমেরিকা, বাইপাস করে ইন্ডিয়াকে বাদ দিয়ে বাকিদের নিয়ে আগাচ্ছে। তার মানে আমেরিকান যে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেখানে এখন ইন্ডিয়া আগের জায়গায় নাই। কাজে সেই হিসাবে ইন্ডিয়া এখন খুব দুর্বল অবস্থায় আছে, এটা আমাদের জন্য ভালো। সো ফাইনালি আমার কনক্লুশন হচ্ছে, ইন্ডিয়া ইজ স্টিল ইন দ্য ক্যাটাগরি অফ এ পোটেন্সিয়াল পাওয়ার। সাউথ এশিয়াতে ইন্ডিয়া এখনও এত ভয় পাওয়ার কিছু নাই, তারা এখনও পোটেন্সিয়াল পাওয়ার, মেইনলি বিকজ অফ ইকোনমিক লিমিটেশন। ইকোনমিক্যালি তারা খুব দরিদ্র, মানে এটা শুনলে অনেকেই বলবে যে $4 ট্রিলিয়ন ইকোনমিকে আমি দরিদ্র বলছি, কিন্তু ইন্ডিয়ারও আপনি যদি এই ওদের যে জিডিপি, এটাকে যদি টপ 10%-এর সাথে ভাগ করে দেখেন, তাহলে ওদের মেইন জিডিপি টপ 10% নিয়ে যাচ্ছে। আদানি, আম্বানি, এরা ওদের জিডিপির সিংহভাগ তারা দখল করে বসে আছে। সাধারণ মানুষের কাছে এটার কোনো টাকা নাই। যেমন বিহারে যদি দেখেন, বিহারের মানুষের পার ক্যাপিটা জিডিপি বাংলাদেশিদের 3 ভাগের 1 ভাগ। বিহারের মানুষরা 2 বেলা খেতে পারে এরকম মানুষও সংখ্যায় খুবই কম, এত খারাপ অবস্থা। ঝাড়খণ্ডে একই অবস্থা। এরকম অনেকগুলো ইন্ডিয়ার প্রভিন্সে খুবই তারা দারিদ্র পীড়িত অঞ্চল তাদের। কাজে ইকোনমিক্যালি দে আর ভেরি পুয়ার, নাম্বার 1। নাম্বার 2, স্ট্রং ইন্ট্রা অ্যান্ড এক্সট্রা রিজিওনাল চ্যালেঞ্জেস বোথ। ইন্ট্রা হচ্ছে পাকিস্তান চ্যালেঞ্জ করছে তাদেরকে, আর এক্সট্রা হচ্ছে চায়না তাদেরকে চ্যালেঞ্জ করছে। আর অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ গ্লোবাল লেজিটিমেসি ইন রিকগনিশন অফ ইটস হেজেমনিক ড্রিম। তার মানে ভারতের হেজেমনিক ড্রিম 1947 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এটা চলমান, কিন্তু সেই হেজেমনিক ড্রিম এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমি মনে করি ইন্ডিয়া
ইজ স্টিল এ পোটেনশিয়াল পাওয়ারের লেভেলের উপরে ইন্ডিয়া উঠতে পারে নাই। এটাই হচ্ছে আমার থিসিসের কনক্লুশন। আমি আশা করব আপনাদের মধ্যে ভবিষ্যতে কেউ আবার রিসার্চ করবেন, পিএইচডি করবেন এবং বলবেন না মাহমুদুর রহমান যেটা বলেছে পোটেনশিয়াল পাওয়ার, ইট ইজ নট কারেক্ট, ইন্ডিয়া ইজ অলরেডি এ হেজেমন, এরকম আপনারা ক্রিটিক করবেন এবং আপনারাও এ নিয়ে আরও রিসার্চ করবেন, এটাই আমি আশা করি। তাহলে আজকে এই আমার যে সাবজেক্টটা ছিল যে পাকিস্তান কিভাবে ভারতকে চ্যালেঞ্জ করেছে, ভারতের হেজেমনিকে সাকসেসফুলি চ্যালেঞ্জ করেছে, এটা আপনাদেরকে বর্ণনা করা। ধন্যবাদ। এরপরে তো আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার সেশন থাকবে, তখন আমরা বাকি জবাব দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।